আমরা দেখলাম যে একটা সাম্প্রদায়িক শক্তিকে এবং একটা ডানপন্থার বিকাশ আমরা তখন সমাজে দেখেছি এবং বিশ্ববিদ্যালয়ে থেকে শুরু করে প্রশাসনে বিভিন্ন জায়গায় তাদের নিয়োগকৃত অনেককে আমরা দেখেছি তাদের হয়ে কাজ করতে করে। ৭১-এ তো তারা জামাত রাজাকার বাহিনীতে যুক্ত হয়েছে, কারণ তারা তখন তাদের আদর্শ বলে যে আমরা এক পাকিস্তান রাখবো। বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়োগ প্রক্রিয়াটা সম্পূর্ণ ভুল ছিল। সাম্প্রদায়িক শক্তির যে উত্থান আমরা দেখেছি বিশ্ববিদ্যালয়ের নির্বাচনগুলোতে, সেগুলোর পেছনে তাদের হাত ছিল, প্রশাসনে ছিল। জিয়াফতের ব্যবস্থা করে তারা আওয়ামী লীগকে মাঠের বাইরে ফেলে এই একটা শক্তিকে প্রধান বিরোধী দলের আসনে বসিয়ে দিই। কাজেই যখন যেটা প্রয়োজন হয় জামাত তো তাই করে। এখন তাদের প্রয়োজন হয়েছে এনসিপিকে সাথে নেবে, কারণ এনসিপি একটা প্রগতিশীল তারুণ্যের শক্তি, তাকে যদি সাথে নেওয়া যায় তাহলে ৭১-এর বিতর্কিত ভূমিকাটা ফিল্টার্ড হয়ে যায়। ক্ষমতা গ্রহণের পর দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় রদবদল নিয়ে আসছে বিএনপি। যদি বলি ২২ ফেব্রুয়ারি স্থানীয় সরকার বিভাগের এক প্রজ্ঞাপনে ঢাকা উত্তর দক্ষিণ সহ ৬টি সিটি কর্পোরেশনে প্রশাসক নিয়োগ করা হয়েছে। যে ৬ জন প্রশাসক নিয়োগ করা হয়েছে তারা সকলেই দলীয় পরিচয়ে পরিচিত, তারা বিএনপির রাজনীতির সাথে জড়িত। আবার একই দিনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলামকে সরিয়ে নতুন চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে আইনজীবী মোহাম্মদ আমিনুল ইসলামকে। তিনিও বিএনপি পন্থী আইনজীবী হিসেবে বেশ পরিচিত। আবার আজ যদি বলি পুলিশের নতুন মহাপরিদর্শক হিসেবে নিয়োগ পেলেন আলী হোসেন ফকির। তার রাজনৈতিক পরিচয় তেমন আমাদের কাছে নেই, তবে এদিকে আমলাদের সরিয়ে দলীয় লোকদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়ার মধ্য দিয়ে আসলে কীরকম সেবাটাকে নিশ্চিত করা যাবে, সেবা কেমন পাবে, সে বিষয় নিয়ে প্রশ্ন আসছে অনেকে। যদিও আবার এলজিআরডি মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন আমলাদের চেয়ে প্রশাসকরা দক্ষতার সাথে কাজ করে যাবে। তবে জনমনে একটা প্রশ্ন যে দলীয় লোকদের কেন সবসময় নিয়োগ দেওয়া যায়। অতীতের যে সরকারগুলো তারাও সবসময় নিজেদের দলীয় লোকদেরকে বিভিন্ন জায়গায় সেট আপ করে সরকার পরিচালনায় ব্যস্ত ছিলেন। বিএনপিও শুরু থেকেই সেই একই পথে হাঁটছে। তো এমন প্রশ্ন কেন বা দলীয় নিয়োগ সংস্কৃতি থেকে বের হতে পারছে না সরকারগুলো, বা যদি বলি নতুন বাংলাদেশে বিএনপিও কেন দলীয় সংস্কৃতির নিয়োগ সংস্কৃতি থেকে বের হতে পারছে না, বিষয়টা নিয়ে অনেক প্রশ্ন উঠছে জনমনে। কিংবা যোগ্য লোক কি থাকার পরেও কি এই নিয়োগ দেওয়া হচ্ছে না, এমন প্রশ্ন উঠছে। দর্শক, আমরা একটু আলোচনা করতে চাই বিষয়ে। আমরা সেই জন্য আলোচনার বিষয় নির্ধারণ করেছি দলীয় নিয়োগ সংস্কৃতি থেকে বের হওয়ার উপায়। আলোচনা করবার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন আমার ডানে আছেন মাহবুব আজিজ এবং সাংবাদিক ও কলামিস্ট। মাহবুব আজিজ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আছেন রাশেদ খান, বিএনপি নেতা। রাশেদ খান, আপনাকেও অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। দর্শক, পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন। আমি বলছিলাম দলীয় নিয়োগ সংস্কৃতি থেকে বের হওয়ার উপায়, এই বিষয়টা নিয়ে আলোচনা হবে। সমসাময়িক আজকের বিষয়ে অনেক কিছু আছে, সেই বিষয়গুলো নিয়েও একটু মাহবুব আজিজের কাছে যেতে চাই। যেহেতু যদি বলি সিনিয়র সাংবাদিক, দক্ষ একজন সাংবাদিক, যিনি মাঠে ময়দানে বেশ চষে বেরিয়েছেন, ভালো ভালো রিপোর্ট তার আছে। মাহবুব আজিজ, আপনি কি বলবেন আসলে আমাদের যে অতীত সরকার থেকে শুরু করে বর্তমান সরকার, আমরা দলীয় নিয়োগ সংস্কৃতিকে আমরা বারবার বলতাম, প্রশ্ন দলীয় লোকদেরকে বাস্তবায়ন, দলীয় লোকদেরকে প্রমোট করা হচ্ছে। বিএনপি নতুনভাবে সরকার গঠন করলো, এখনো দেখছি দলীয় লোকদেরকে নিয়োগ দেওয়া হচ্ছে। এইটা কি সে পুরনো সংস্কৃতি নাকি নতুন? ধন্যবাদ আপনাকে, শুভেচ্ছা রাশেদ ভাই আপনাকে। দেখুন, অনেক প্রতীক্ষার পর একটা নির্বাচন হলো এবং এটা গণ অভ্যুত্থানের পর নির্বাচন, এবং গণ অভ্যুত্থান তো আর কোনো একটা সাধারণ ঘটনা নয়। দীর্ঘ ১.৫ দশক কোনো সেই অর্থে নির্বাচন হয়নি। পাতানো নির্বাচন, প্রতারণার নির্বাচন, আমিডামি নির্বাচন, রাতের বেলা ভোট ইত্যাদির পর, এবং রাজনৈতিক দলগুলোর উপরে যেরকম নির্বিচার নিপীড়ন ছিল, এক ধরনের কর্তৃত্ববাদ, স্বৈরাচার চেপে বসেছিল। তারপর যেটা হলো গণ অভ্যুত্থানের পর আরেকটি সরকার আমরা দেখলাম 18 মাস। সেই সরকার কি করলো আসলে? সেই সরকার অবশ্যই একটা শেষ পর্যন্ত নির্বাচন দিল নানান তাল বাহানার পর এবং নানান ঘটনা ঘটানোর পর, এবং আমরা দেখলাম যে একটা সাম্প্রদায়িক শক্তিকে এবং একটা ডানপন্থার বিকাশ আমরা তখন সমাজে দেখেছি, এবং বিশ্ববিদ্যালয়ে থেকে শুরু করে প্রশাসনে বিভিন্ন জায়গায় তাদের নিয়োগকৃত অনেককে আমরা দেখেছি তাদের হয়ে কাজ করতে। সেটা এক ধরনের সাম্প্রদায়িক শক্তিকে উস্কে দেবার একটা
চেষ্টা ছিল। বিএনপি যখন 2/3 আসনে জিতে 12ই ফেব্রুয়ারিতে যে নির্বাচন হলো, 17 তারিখে দায়িত্ব নিল বিএনপি সরকার, তারা তো তাদের কাজটিই করবে, এটা তো স্বাভাবিক। তারা তো আর অন্য দলের লোকজনকে নিয়ে, প্রথম কথা হচ্ছে নিজের দল, আপনি যখন খেলতে নামবেন আপনি তো বল পাস দিবেন আপনার সহ খেলোয়াড়কে, তারা সেই কাজটি করছে বলে আমার এখন মনে হচ্ছে। তবে সব কিছুরই তো একটা মাত্রা থাকে। আমরা দেখি মাত্র 5 দিন 7 দিন একটি সরকার দায়িত্বে এসেছে, এখনই আসলে সমালোচনা করবার সময় নয়। তারা তাদের মতো করে ঘর গুছাক, এবং সেই ক্ষেত্রে অবশ্যই বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়োগ প্রক্রিয়াটা সম্পূর্ণ ভুল ছিল। সাম্প্রদায়িক শক্তির যে উত্থান আমরা দেখেছি বিশ্ববিদ্যালয়ের নির্বাচনগুলোতে, সেগুলোর পেছনে তাদের হাত ছিল, প্রশাসনে ছিল। বিভিন্ন ডিসিদের ব্যাপারে আমরা অনেক প্রার্থীর কাছ থেকে অভিযোগ শুনেছি, জেনেছি অনেক রকম কথাবার্তা, এবং এগুলো তো বোঝাই যায় যে সর্বশেষ গ্রাহ্য যে নির্বাচন 2008 সালে, তখন জামাতের ভোট ছিল শতকরা 4 থেকে 7%, তারা অবশ্য দাবি করে 13, সেই 13% ভোট কি করে 36% হয়ে যায়, এবং আপনি প্রায় 2 কোটির মতো ভোট তারা পেয়েছে। নিশ্চয়ই তাদের ব্যাপারে মানুষের আগ্রহ আছে, এটা যেমন সত্য, আগ্রহের নানান রকম কারণও আছে, সেটা সময়ে আমরা নিশ্চয়ই বিশ্লেষণ করব কী কারণ ইত্যাদি। কিন্তু তারপরেও এই উল্লম্ফন, আওয়ামী লীগের অনুপস্থিতি যেমন একটি কারণ, আবার প্রশাসন এবং সরকারি পৃষ্ঠপোষকতাও আরেকটি বড় কারণ। তো সেই ক্ষেত্রে বিএনপি যখন দায়িত্ব নিয়েছে, তাদেরকে অবশ্যই সরকার পরিচালনার জন্যে নিজেদের কিছু লোকজন সহ খেলোয়াড় তো লাগবেই। এবং আরেকটা ব্যাপার হচ্ছে সেইখানে যেটা খুবই অ্যালার্মিং, যে কখনো কখনো তারা নিজেদের দাপট বা নিজেদের উপস্থিতি বোঝাতে গিয়ে এমন কিছু আচরণ করছে, যেমন পুলিশ দিয়ে মানুষ পেটাচ্ছে সোহরাওয়ার্দী উদ্যানে। বিষয়টা নিয়ে আসবো, যদি আমি এইভাবে প্রশ্নটা করি, ডানপন্থার বিকাশ বেড়েছে আপনি বলেছেন, এখন কি কমে গেছে কিনা, আবার একটা প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হলো, বিএনপি যেহেতু ক্ষমতায়, ডানপন্থার বিকাশ কি তারা দমিয়ে দেবে কিনা? আচ্ছা, এখনই করব, আলাপ করব, ঠিক আছে। ডানপন্থার বিকাশ আসলে তো এই 7 দিনে কমার মতো কোনো কারণ নাই, কারণ 7 দিনে এটি ঘটে। হ্যাঁ, মানে এখনই কমার কোনো প্রশ্নই ওঠে না, কারণ হচ্ছে যে এইটা আসলে ধীরে 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 বিকশিত হয়েছে। এটা যেমন আওয়ামী লীগের স্বৈরাচারী শাসন একটা অন্যতম বড় কারণ, সাম্প্রদায়িক শক্তিকে নানানভাবে তারাও প্রশ্রয় দিয়েছে। তারা মনে করেছে এত বড় একটা শক্তি যদি আমার হাতে থাকে, আমার ভোট করতে হবে না, আমি নিজের মতো করে ভোটহীন একটা সরকার চালাবো। কৌমি জননী হয়ে বসেছিলেন তিনি, এটা যেমন সত্য, আবার এটাও তো সত্য 2001 সালে বিএনপির সঙ্গে জামাত জোট বেঁধে সরকারের অংশী হয়েছিল। গুরুত্বপূর্ণ দুটি মন্ত্রণালয়। তাহলে তো আমরা অন্তর্বর্তী সরকারকে দায়ী করতে পারি না। অবশ্যই করব, কারণ তারা বিএনপি সরকার কিংবা তারা মিলে জামাতকে এইভাবে পুনর্বাসন করে, তারা সহ প্লেয়ার রেখেছে। তাহলে জি, সবাই তো করেছে, বিএনপি। আমি যদি একটি কেক খাই আর আমি যদি 55 জন মানুষকে নিয়ে জিয়াফত খাই, এক জিনিস হবে না। বিএনপি তখন একটি কেক খেয়ে অন্যান্য জিয়াফত বন্ধ করে রেখেছিল, আর এই বর্তমান সরকার জিয়াফতের ব্যবস্থা করছে। বর্তমান না তো, এই অন্তর্বর্তীকালীন সরকার জিয়াফতের ব্যবস্থা করে তারা আওয়ামী লীগকে মাঠের বাইরে ফেলে এই একটা শক্তিকে প্রধান বিরোধী দলের আসনে বসিয়ে দিয়েছে, যেটা দেশের জন্য অনেক বড়। গত 70 বছরে শুধু ভারতীয় জনগণ বসেছে, জনগণ বসাতে পারেনি এটা, কারণ জনগণ ভোট দিতে পারেনি, অন্তর্ভুক্তিমূলক নির্বাচন এটা হয়নি, কারণ এখানে সবাই অংশগ্রহণ করতে পারেনি। বিএনপি তো, সে তো আর ড্রাইভিং সিটে ছিল না, বিএনপি তো নির্বাচন করতো, বিএনপি তো বলেনি যে আমরা নির্বাচন করব না। বিএনপি যেই পর্যায়ে ছিল সেই পর্যায়ে তো অনেক প্রতিবন্ধকতার পরেও বিএনপি নির্বাচন করেছে। এখন ব্যাপারটা হচ্ছে যে জামাতকে কিন্তু আমি এই কারণে দোষী করছি না, তারা তো তাদের কৌশল প্রয়োগ করবেই। তারা যখন রাজনীতি করতে পারেনি, তারা তখন ছাত্রলীগে গিয়ে যুক্ত হয়েছে, হেলমেট বাহিনীতে যুক্ত হয়েছে, এটা তো দোষের কিছু না, কারণ তারা তো এরকমই করে। 71-এ তো তারা জামাত রাজাকার বাহিনীতে যুক্ত হয়েছে, কারণ তারা তখন তাদের আদর্শ বলে যে আমরা এক পাকিস্তান রাখবো। কাজেই যখন যেটা প্রয়োজন হয় জামাত তো তাই করে। এখন তাদের প্রয়োজন হয়েছে এনসিপি কে সাথে নেবে, কারণ এনসিপি একটা প্রগতিশীল তারুণ্যের শক্তি, তাকে যদি সাথে নেওয়া যায় তাহলে 71-এর বিতর্কিত ভূমিকাটা ফিল্টার্ড হয়ে যায়। তাদেরকে 30টি আসনের বিনিময়ে পুরো দলটিকে তারা সাথে নিয়ে নিল, মানে ফিল্টার হয়ে গেছে, ফিল্টার্ড হওয়ার চেষ্টা করেছে।